অসম্ভবকে সম্ভব করার গল্পগুলো কিন্তু আমাদের সবসময়ই খুব টানে, তাই না? মারুতি সুজুকির গল্পটা ঠিক সেরকমই একটা গল্প। এটা শুধু একটা গাড়ি তৈরির কাহিনী নয়, বরং একটা দেশের পুরো শিল্পকে আমূল বদলে দেওয়ার এক অবিশ্বাস্য জার্নি। চলুন সেই অসাধারণ যাত্রার গভীরে যাওয়া যাক। ভাবুন তো একবার, কিভাবে একটা মাত্র কোম্পানি প্রায় একা হাতে সব প্রতিকূলতাকে জয় করে একটা গোটা দেশের শিল্পকে নতুন রূপ দিতে পারে। এর উত্তরটা কিন্তু শুধু গাড়ি তৈরির কারিগরি দক্ষতার মধ্যে লুকিয়ে নেই, এর পেছনে আছে একটা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার এক দারুণ দর্শন। চলুন সেই রহস্যটাই আজ উন্মোচন করা যাক। তো গল্পটা শুরু হচ্ছে এমন একটা সময় যখন ভারতে গাড়ি তৈরি করাটা ছিল প্রায় অসম্ভব একটা স্বপ্ন। চারদিকে শুধু সমস্যা আর বাধা। ঠিক এরকম এক কঠিন পরিবেশেই কিন্তু এই গল্পের শুরু। দেখুন, একদিকে ছিল একটা বিশাল স্বপ্ন, সাধারণ মানুষের জন্য একটা গাড়ি তৈরি করা, আর অন্যদিকে ছিল কঠিন বাস্তবতা, জটিল সরকারি নিয়মকানুন, মানে আমলাতন্ত্র, সম্পদের অভাব, আর এই ধরনের যৌথ উদ্যোগ আদৌ সফল হবে কিনা তা নিয়ে সবার মনে গভীর সংশয়। স্বপ্ন আর বাস্তবের মধ্যে পার্থক্যটা ছিল বলতে গেলে আকাশ পাতাল। আর এই অসম্ভব পরিস্থিতির মধ্যেই ঘটল এক যুগান্তকারী ঘটনা। ভারতের মারুতি উদ্যোগের সাথে হাত মেলালো জাপানের সুজুকি। এই পার্টনারশিপটাই ছিল সেই পরিবর্তনের আসল অনুঘটক, বা বলা যেতে পারে প্রথম ধাপ। কিন্তু কাজটা মোটেও সহজ ছিল না। পথটা ছিল যাকে বলে কাঁটায় ভরা। একদিকে সরকারি লাল ফিতার জটিলতা, অন্যদিকে যৌথ উদ্যোগ নিয়ে মানুষের মনে অবিশ্বাস। তার উপর ছিল কাঁচামাল আর যন্ত্রাংশের অভাব। আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল দুটো ভিন্ন সংস্কৃতির, মানে জাপানি আর ভারতীয় কর্মীদের একসাথে কাজ করানো। এখন মনে প্রশ্ন আসতেই পারে, তাই না, যে এত সব বাধা ডিঙিয়ে তারা সফল হলোটা কিভাবে? এর উত্তরটা আসলে লুকিয়ে আছে তাদের 7টা শক্তিশালী নীতির মধ্যে। এই নীতিগুলোই যে কোনো সীমাবদ্ধতাকে সুযোগে বদলে দেওয়ার মূলমন্ত্র ছিল। সাফল্যের ভিত্তিটা তৈরি হয়েছিল 3টা মূল ধারণার উপর। প্রথমত, যে কোনো বাধাকে সমস্যা না ভেবে সেটাকে একটা নতুন সুযোগ হিসেবে দেখা। এরপর সবকিছুর কেন্দ্রে গ্রাহককে রাখা, মানে সেরা কোয়ালিটি আর সাশ্রয়ী দাম নিশ্চিত করা। আর সবশেষে দুই সংস্কৃতির সেরা দিকগুলো এক করে একটা নতুন কর্মপন্থা তৈরি করা। আর তাদের সাফল্যের আসল রহস্যটা, সেটা ছিল এক কথায় অসাধারণ। তারা কিন্তু শুধু জাপানি মডেলটা এখানে এনে বসিয়ে দেয়নি, বরং জাপানের যে কঠোর শৃঙ্খলা আর কোয়ালিটির ওপর মনোযোগ, সেটার সাথে ভারতের যে কোনো পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা আর স্থানীয় বাজার বোঝার জ্ঞানকে দারুণভাবে মিশিয়ে দিয়েছিল। এই অসাধারণ মিশ্রণটাই ছিল তাদের মূল শক্তি। আর.সি. ভার্গবের এই কথাটাতেই পুরো ব্লুপ্রিন্টের মূল দর্শনটা ফুটে উঠেছে। মানে আসল কথা হলো, সাফল্য অন্যকে অনুকরণ করে আসে না, বরং নিজের দেশের বাস্তবতা আর সীমাবদ্ধতাকে মেনে নিয়েই তার ভেতর থেকে সমাধানের পথ খুঁজে বের করতে হয়। আচ্ছা, তো পরিকল্পনা তো হলো, এবার আসা যাক বাস্তবায়নের কথায়। এখানে তাদের মূল মন্ত্র ছিল কোনো শর্টকাট নয়, বরং দীর্ঘমেয়াদী আর টেকসই সিস্টেম তৈরি করা। দেশের ভেতরেই যন্ত্রাংশের জোগাড় নিশ্চিত করা, নেতারা সামনে থেকে নেতৃত্ব দিয়ে উদাহরণ তৈরি করা, আর সরকারের সাথে মিলে ইন্ডাস্ট্রির জন্য একটা ভালো পরিবেশ বা ইকোসিস্টেম তৈরি করা। তাদের কৌশলের এই পরিবর্তনটা কিন্তু চোখে পড়ার মতো ছিল। একদম শুরুতে, যেখানে গাড়ির প্রায় সব যন্ত্রাংশই বিদেশ থেকে আমদানি করতে হতো, সেখানে তারা ধীরে ধীরে দেশের ভেতরেই একটা শক্তিশালী সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থা গড়ে তুলল। এতে একদিকে যেমন খরচ কমেছে, তেমনি বেড়েছে স্বনির্ভরতা। এই যুগান্তকারী কৌশলটিই হল দেশীয়করণ। তাহলে এই দেশীয়করণ বা ইন্ডিজিনাইজেশন জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে, বিদেশ থেকে যন্ত্রাংশ না এনে দেশে সেগুলো তৈরি ব্যবস্থা করা। এর ফলে শুধু যে খরচ বাঁচে তাই নয়, দেশের ভেতরে নতুন নতুন শিল্প গড়ে ওঠে, আর স্থানীয় চাহিদা অনুযায়ী খুব দ্রুত গাড়ির ডিজাইন বা উৎপাদনে পরিবর্তন আনা যায়। দেখুন, মারুতি সুজুকির গল্পটা তাই শুধু একটা কোম্পানির সফল হওয়ার গল্প না, এর তাৎপর্য কিন্তু আরও অনেক গভীর। এটা আসলে আমাদের শেখায় যে কিভাবে একটা ব্যবসা একটা দেশকে গড়ে তুলতে সাহায্য করতে পারে। আর এটাই হলো সবচেয়ে বড় শিক্ষা। একটা সফল ব্যবসা শুধু লাভই করে না, হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি করে, দেশের নতুন প্রযুক্তি নিয়ে আসে, আর সর্বোপরি একটা দেশের আত্মবিশ্বাসকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। এটা আসলে শিল্পের মাধ্যমে জাতি গঠনের একটা জীবন্ত উদাহরণ। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? যে কোনো অসম্ভবকে সম্ভব করতে আসলে কি কি লাগে? মূলত 3টি জিনিস। একটি বড় স্বপ্ন দেখার সাহস বা সুস্পষ্ট লক্ষ্য, যে কোনো পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা, আর সেই স্বপ্নকে সত্যি করার জন্য কঠোর পরিশ্রম আর শৃঙ্খলা। সবশেষে একটা প্রশ্ন রেখে যাই সবার জন্য,
মারুতি সুজুকির এই সাফল্যের কৌশল যদি একটা প্রায় অসম্ভবকে সম্ভব করতে পারে, তাহলে একটু ভাবুন তো, আজকের বিশ্বের যে বড় বড় চ্যালেঞ্জগুলো আমাদের সামনে আছে, সেগুলোর সমাধানে এই ব্লুপ্রিন্ট কিভাবে কাজে লাগানো যেতে পারে।